সবাই ভালো সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, সবার দোয়ায় ভালো আছি এবং উপর আলো সুস্থ রাখছে এই জন্য ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার পঞ্চম অধ্যায় ক্ষয় এবং সংকর ধাতু। আজকে 38তম ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 38তম ক্লাস আমরা শুরু করি। তড়িৎ বিশ্লেষ্য গতদিন পড়াইছিলাম, একজন বলো দেখি তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? বলো। স্যার তড়িৎ বিশ্লেষ্য বলবো? বলো। বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে কোন পদার্থের মধ্য দিয়ে। তড়িৎ বিশ্লেষ্য সংজ্ঞাই বলবো আমরা, তাই না? শেষে দিকে বলতে হবে না। কোন পদার্থের মধ্য দিয়ে দেখি কন্টিনিউ শোনা যাচ্ছে না। ওই পদার্থের বিয়োজন বা পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হয়, তবে সেই সকল থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। বিগলিত বা দ্রবীভূত অবস্থায় যদি কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তবে যদি ওই পদার্থের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তন ঘটে, তবে সেই পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। আর এই ঘটনাটাকে বলা হবে কি? তড়িৎ বিশ্লেষণ। যেমন অ্যাসিড মিশ্রিত পানি, লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি পদার্থগুলো হলো তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষণ এখন তাহলে কাকে বলবো? ওই কথাটাই আমরা শুধু ঘটনাটাকে বলবো তড়িৎ বিশ্লেষণ। দেখো, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় যদি কোনো পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তবে যদি ওই পদার্থের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তন ঘটে, তবে সেই পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আর এই ঘটনাটাকে বলা হবে কি? তড়িৎ বিশ্লেষণ। একই কথা, শুধু শেষ দিকে লাগাই দিতে হবে। এই ঘটনাটাকে বলা হবে কি? তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেছে? গত ক্লাসে আমরা করেছি, তারপর আরো কয়েকটি রিভিশন দিচ্ছি আমরা। এটা যেমন এই যে আমরা তড়িৎ বিশ্লেষ্য দেখাচ্ছি, যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়েছে, পদার্থটা পরিবর্তিত হয় সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়েছে। তাহলে এটাই হলো তোমার কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই ঘটনাটাকে বলা হবে কি? তড়িৎ বিশ্লেষণ। এবার কিছু পদার্থ দেখো, সিলভার, এই ডান পাশে প্লাটিনাম, এটা সিলভার, এটা প্লাটিনাম, এটা বিফোর, এটা আফটার। তার মানে কি? এই সিলভারের উপরে প্লাটিনাম ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়েছে। এই প্রলেপ দেওয়ার পরে এই পদার্থটাকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। যেমন আমরা শহরের সোনা, নাম শুনেছো তোমরা কেউ? নাম শুনেছো? শহরের সোনা, শহরের সোনা নাম শুনেছো? না। সিটি গোল্ড নাম শুনেছো? না স্যার। জি স্যার, শুনেছি। জি স্যার। সিটি মানে শহর, গোল্ড মানে সোনা, শহরের সোনা তো। তাহলে সিটি গোল্ড মানে তো শহরের সোনা। আমি বাংলায় বলেছিলাম। হ্যাঁ জি স্যার। বাংলাটা বুঝতে পারেনি, ইংরেজিটা বুঝতো? বাহ, সুন্দর তো। আমরা বাঙালি মানে বাংলা বুঝি, ইংরেজি বুঝি। আচ্ছা, সিটি গোল্ড, সিটি গোল্ড পদার্থটা কি, মানে কি জিনিস? একটা ব্রোঞ্জ বা পিতলের উপরে সোনার প্রলেপ দেওয়া, এটাই হলো তোমার সিটি গোল্ড। সোনার যদি প্রলেপটা বেশি পুরুত্ব হয়, তাহলে সেটা বেশি দাম হয় এবং স্থায়িত্ব বেশি হয়। আর যদি পুরুত্বটা কম হয়, তাহলে অল্পতেই কি হয়? উঠে যায়, দামও কম হয়। সাধারণত বিয়ের দিন পরার পরে তারপরে আর 2 দিন পরলেই সেটা রংটা নষ্ট হয়ে যায়। তখন দেখা যাচ্ছে আগের সেই অবস্থাটা। ঠিক মহিলাদের বা মেয়েদের সেই মেকআপ করার মতো অবস্থা, তাই না? পানিতে ধুইলে সব শেষ। যেটা বলছিলাম, তাহলে কি হচ্ছে যে আমরা ব্রোঞ্জ বা কাঁসার ধাতুর উপরে আমরা কি করি? যে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। সে প্রলেপ দেওয়ার ফলে ওই ধাতুটাকে চকচকে আকর্ষণীয় করে তোলা হয়। এবং আরো কিছু আমরা দেখি যে, ওই যে আমরা দেখছি স্টিল, এই যে আমরা লোহার ধাতুর উপরে আমরা নিকেলের প্রলেপ দেই। নিকেলের প্রলেপ দিলে কি হয়? চকচকে হয় এবং সেটাতে মরিচা পড়ে না। মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু মাঝে মাঝে প্রলেপ দেওয়া হয়ে থাকে। এই পাশে আমরা দেখছি ওই যে যেটা বললাম সিটি গোল্ড জাতীয়। এই যে এখানে দেখো,
কপারের প্রলেপ দেওয়া হয়েছে, লোহার উপরে কপারের প্রলেপ দেওয়া হয়েছে। এটাতে দেখো কপারের ধাতুর এটা কি করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে একটা কপার, এটা বিশুদ্ধ ধাতু। এখন প্রশ্ন হলো, আরো কিছু আমরা চিত্র দেখে এগুলো, এগুলো সবগুলোই সিটি গোল্ড জাতীয়, এগুলো সবগুলোই। এখন আমরা এই এই জিনিসগুলোকে যে পদ্ধতিতে প্রলেপ দেওয়া হয় সেই পদ্ধতিটাকে বলা হয় কি তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। ইংরেজি শব্দ ইলেকট্রোপ্লেটিং, বাংলা বলা হয় কি তড়িৎ প্রলেপন। সেটাই আমরা এখন করব। তার জন্য কিছু চিত্র আমরা দেখে নিলাম। এই যে স্টিলের চামচের উপরে রং দেওয়া হয়েছে, লালচে বর্ণের একটা কপারের রং দেওয়া হয়েছে, মাঝে মাঝে স্টিলের চামচের উপরে আমাদের প্রলেপ দেওয়া হয়, যে নিকেলের প্রলেপ দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এই প্রলেপটা কি করে দেওয়া হয় সেটা আমরা এখন দেখবো। আর শব্দটাকে বলা হচ্ছে তোমার কি তড়িৎ প্রলেপন, ইংরেজিতে বলা হয় কি ইলেকট্রোপ্লেটিং, সেটা আমরা এখন দেখবো। এখানে দেখো এই পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, তাই একে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পাত্র। এটা সিলভারের প্রলেপ দেবো আমরা চামচের উপরে। চামচটাকে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করছি। ব্যাটারির বা তড়িৎ উৎসে ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে কি বলা হয়? একজন বলো, জানা আছে? বলেছিলাম তো গত দিনে, ক্যাথোড। আর যেটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে যে তড়িৎদ্বার তাকে বলা হয় কি অ্যানোড। তাহলে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর বিশুদ্ধ একটি দণ্ড অ্যানোড হিসেবে যুক্ত করতে হবে। যে ধাতুর কোনো পদার্থের উপর প্রলেপ দেওয়া লাগবে বা প্রলেপ দিতে হবে তাকে কি ব্যাটারি বা তড়িৎ উৎসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত অর্থাৎ ক্যাথোড হিসেবে যুক্ত করতে হবে। যে ধাতুর আমরা প্রলেপ দিচ্ছি সেই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে লবণ নেওয়া হয়ে থাকে দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ পানিতে দ্রবণ করে। এখন যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এখানে সিলভার ধাতুটা যেহেতু এটা প্লাসের সাথে যুক্ত, ইলেকট্রন ঘাটতি আছে, তাই ইলেকট্রন সে ত্যাগ করে সিলভার প্লাস আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। দ্রবণে চলে আসার পর আবার এখানে কি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে এটা কি ইলেকট্রন কি বেশি আছে, তাই সিলভার যে প্লাসটা যে ইলেকট্রনটা ত্যাগ করা অবস্থায় ছিল সেই ইলেকট্রনটা এখান থেকে গ্রহণ করবে, অর্থাৎ এটা ইলেকট্রন সোর্স আর এখানে ইলেকট্রন ঘাটতি। ইলেকট্রন সোর্স থেকে সেই দান করা বা ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে ধাতব সিলভারে রূপান্তরিত হবে। এই ধাতব সিলভারটা তখন চামচের গায়ে আস্তে আস্তে জমা হতে থাকবে। এভাবেই তোমার কি যখন সমস্ত ধাতুর উপরে চামচের উপরে প্রলেপ করা শেষ হয়ে যায় তখন আমরা তড়িৎ বিশ্লেষণ বন্ধ করে দিই। তাহলে এই ধাতুটাই হবে সিলভারের প্রলেপযুক্ত তোমার কি চামচ। এইভাবে তোমার কি সিটি গোল্ডের ধাতুগুলো প্রলেপ দেওয়া হয়ে থাকে। আমরা দেখবো লোহার চামচের উপর সিলভার প্রলেপ দেওয়া হয়েছে এটাতে। এই পাশে দেখো ওই যে চাবির উপরে আমরা কপারের প্রলেপ দেবো। চাবিটা সাধারণত ধাতুর হয়, এই ধাতু যদি হয় তাহলে কি হবে, মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। সেই জন্য ধাতুর চাবির উপরে আমরা কি করি, লোহার উপরে আমরা কপারের প্রলেপ দিই। কপার সহজে বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্পের সংস্পর্শে সহজে প্রলেপ পড়ে না, তার জন্য কপারের কি প্রলেপ দেওয়া হয়। কিভাবে প্রলেপ দেওয়া হয় আবার বলো, শুনতে পাইনি, আবার বলো। দেখো একটা কপারের ধাতু নেওয়া হবে, ঠিক এখানে যখন আমরা অ্যানোড হিসেবে যুক্ত করছি বিশুদ্ধ সিলভার, এখানে বিশুদ্ধ সিলভার কপারের একটা দণ্ড আমরা অ্যানোড হিসেবে যুক্ত করছি, অর্থাৎ ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। আর লোহার চাবিটাকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করছি, অর্থাৎ ক্যাথোড হিসেবে যুক্ত করছি। আর এখানে কপারের কি লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেওয়া হবে। সেটা কপার সালফেট হতে পারে, কপার নাইট্রেট হতে পারে, কপার কিউবিক ক্লোরাইড হতে পারে, মানে কপারের লবণ হতে হবে। সাউন্ড ওই যে পিছনে বিল্ডিং এর কাজ হচ্ছে, আমি এটা কি করব বলো। তাহলে লোহার চাবির উপর কপারের প্রলেপ দেওয়া হচ্ছে। এবার আমরা বর্ণনা করব তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো একটি বেশি সক্রিয় মানে যে ধাতু খুব সহজেই বাতাস বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসলেই বিক্রিয়া করে তাকে বলা হচ্ছে বেশি সক্রিয়। আর যে ধাতু বাতাস বা জলীয় বাষ্পের সংস্পর্শে সহজে বিক্রিয়া করে না তাকে বলা হচ্ছে তোমার কি কম সক্রিয়। যেমন সোনা বাতাস বা জলীয় বাষ্পের বা পানির উপস্থিতিতে এরা বিক্রিয়া করে না, তাদেরকে নিষ্ক্রিয় ধাতু। সিলভারও নিষ্ক্রিয় ধাতু, কপারও এদের তুলনায় একটু কম নিষ্ক্রিয় ধাতু।
কিন্তু সবচেয়ে সক্রিয় ধাতু হলো তোমার কি লোহা। তাহলে লোহার উপরে প্রলেপ দেওয়া হবে। তাহলে একটি বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে তড়িৎ প্রলেপন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। কি বললাম তাহলে? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো একটি বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হবে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। এটি সাধারণত কি উদ্দেশ্যে করা হয়? ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য। ওই যে আমরা সিটি গোল্ড বললাম, কারণ ব্রোঞ্জের তো আমরা বাইরে পরে গেলে মানুষ খারাপ বলবে, লজ্জা লাগবে, তার জন্য কি করি? সিটি গোল্ডে পরে যাই। তার মানে সোনার হবে, উপরে সোনার রং, কিন্তু ভিতরে আমাদের অন্য ধাতু, কিন্তু সেটা ভিতরে তো মানুষ দেখতে যাবে না, উপরে চকচকে দেখবে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। মরিচার হাত থেকে রক্ষার জন্য তড়িৎ প্রলেপন করা হয়। এই যে আমরা বললাম লোহার চামচের উপরে নিকেলের প্রলেপ দেওয়া হয়, সিলভারের প্রলেপ দেওয়া হতে পারে। তাহলে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য অথবা ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্যই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন করা হয়ে থাকে। যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সেই ধাতুর প্রথমে ঘষে সোডিয়াম হাইড্রোক্সাইড ও পরে পাতলা সালফিউরিক অ্যাসিড দ্বারা ধৌত করে, অর্থাৎ যে ধাতুর উপরে প্রলেপ দেবো সেই ধাতুটার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে সেই জন্য ওই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পাতলা সালফিউরিক অ্যাসিড ডুবিয়ে ওই ভেজালগুলোকে মুক্ত করা হয়। মুক্ত করে ওই যে তড়িৎ বিশ্লেষণ কোষে বা সেলে আমরা কি ক্যাথোড হিসেবে সেটাকে যুক্ত করবো। আমরা চিত্র দেখেছি এখানে, এই যে ক্যাথোড হিসেবে চাবিকে আমরা যুক্ত করছি, এখানে চামচটাকে ক্যাথোড হিসেবে যুক্ত করছি, সেটা বলা হয়েছে। যে পদার্থের প্রলেপ দিতে হবে, অর্থাৎ যে ধাতুর আমরা প্রলেপ দেবো, ওকে তাহলে যে পদার্থের প্রলেপ দেবো, যেমন আমরা নিকেলের প্রলেপ দিতে পারি, সিলভারের প্রলেপ দিতে পারি, সেই ধাতুর মানে বিশুদ্ধ দণ্ডকে অ্যানোড হিসেবে যুক্ত করতে হয়। আমরা করছি এখানে, দেখো এই যে অ্যানোড হিসেবে সিলভারের একটা দণ্ডকে আমরা যুক্ত করছি, এখানে কপারের বিশুদ্ধ কপারের দণ্ডকে আমরা কি অ্যানোড হিসেবে যুক্ত করছি, যুক্ত করতে হয়। এবং সেই ধাতুর লবণ, ওই যে ধাতুর আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সেই ধাতুরই, অর্থাৎ যে ধাতুর আমরা প্রলেপ দিচ্ছি সেই ধাতুর লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করতে হবে। কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না থাকলে তোমার কি তড়িৎ বিশ্লেষণ ঘটবেও না, বিদ্যুৎ প্রবাহ সংঘটিত হবে না। এই জন্যই যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটা লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নিতে হবে। অতঃপর এখন যদি আমরা সুইচ অন করে বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তাহলে ক্যাথোডে যুক্ত ধাতু তৈরি জিনিসের উপর অ্যানোডে যুক্ত ধাতুর কি প্রলেপ পড়বে, অর্থাৎ কপার বা সিলভারের প্রলেপ পড়বে সেই চাবি অথবা কি চামচের উপরে। কিভাবে পড়বে সেই ঘটনায় আমরা এখন দেখা দেবো। মেটাল ক্ল্যাডিং। মেটাল ক্ল্যাডিংটা কি জিনিস দেখে নেই। কোন ধাতুর বস্তুর উপরে ক্ষয়রোধকারী স্তর সৃষ্টি রেখে অন্য কোনো ধাতুর পাতলা শীট রেখে বা ধাতু পোড়া ছিটিয়ে উত্তপ্ত করে রোলারের সাহায্যে চেপে দেওয়া কিংবা ওয়েল্ডিং প্রক্রিয়ার জোড়া দেওয়াকেই মেটাল ক্ল্যাডিং বলে। মানে কি বলা আছে এটা? যেমন আমরা ওই যে হেউ টিনের কথা বলি, হেউ টিনের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কিভাবে প্রলেপ দেওয়াটা হয়? আমরা ওই যে ধাতুর আমরা স্তর সৃষ্টি করবো সেই ধাতুটার কি গলিত অথবা কি বিগলিত অবস্থায় তার মধ্যে ডুবাবো। যে ধাতুর উপরে আমরা প্রলেপ দেবো সেই ধাতুটার একটা পাতলা শীট রেখে ডুবাবো, অথবা যে ধাতুর আমরা স্তর সৃষ্টি করবো সেই ধাতুর গুঁড়াগুলো ছিটিয়ে দেবো, যার উপর প্রলেপ দেবো, তারপর রোলারের সাহায্যে চাপ দেবো। চাপ দিলে আমাদের কি হবে? একটা প্রলেপ পাতলা স্তর সৃষ্টি হবে। এই পাতলা স্তর সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার কি মেটাল ক্ল্যাডিং। ক্ল্যাডিং মেটাল মানে ধাতু, ধাতু ক্ল্যাডিং মানে স্তর একটা তৈরি করা, এটা হলো মেটাল ক্ল্যাডিং। মেটাল ক্ল্যাডিং কিভাবে করা হয় সেটা এখন দেখি। আগে কম দামি ধাতবের সাহায্যে মূল্যবান ধাতবের উপর ক্ল্যাডিং করা হতো। তার মানে কি, ওই যে সিটি গোল্ড বললাম, সিটি গোল্ডটা হলো ভিতরে যে ধাতুটা কম দামি আর উপরেরটা তোমার কি হয় বেশি দামি। তাহলে কি কম দামি ধাতবের সাহায্যে মূল্যবান ধাতুর উপর কি ক্ল্যাডিং করা হতো, এতে করে মূল্যবান ধাতুর ক্ষয় হতো না। আবার কম দামি ধাতুর উপর বেশি দামি যেমন সিলভার, সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতুর ক্ল্যাডিং করা হয়ে থাকে। বানানটা কি বলেছে? ফলে দামি ধাতুর ব্যবহার কম হতো। কম দামি জিনিসকে বেশি দামি মনে হয়। আজকাল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধাতুর যৌগিক বস্তু মেটাল ক্ল্যাডিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে, যেটা সিটি গোল্ড বললাম। কিভাবে করা হয় দেখো। যে বস্তুর উপর কোটিং বা ওই যে প্রলেপ দেবো আর কি, তার ইনগটের চারিদিকে, তার মানে ওই যে পদার্থটা আছে তার চারিদিকে
কোটিং ম্যাটেরিয়ালের আবরণ দিয়ে পর্যায়ক্রমে রোলিং করে শীট বার অথবা প্লেট এমনকি ড্রয়িং প্রক্রিয়ার মাধ্যমে তারে রূপান্তর করা হয়। কি করা হয়? ওই যে বস্তুর উপর কোটিং দেওয়া হবে তার ইনগটের চারিদিকে কোটিং ম্যাটেরিয়ালের আবরণ দিয়ে, অর্থাৎ আমরা যেমন পান খাই, সুপারিটা কি পানের মধ্য দিয়ে আমরা কি পানটা দিয়ে পেঁচাই, তাহলে সেরকম করে বলা হচ্ছে আবরণ দিয়ে পর্যায়ক্রমে রোলিং, মানে কি একটা পাইপের মতো করে রোলিং করব, মানে পেঁচাবো, একটা শীট করব, বার করতে পারি বা প্লেট করতে পারি ইত্যাদি ড্রয়িং প্রক্রিয়ার মাধ্যমে তারে রূপান্তর করা, মানে চিকন তারের মতো রূপান্তর করা। লোহার ইনগটের চারিদিকে অ্যালুমিনিয়ামের শীট দিয়ে ক্ল্যাডিং করে কোটিং দেওয়া। এই প্রক্রিয়াকে তো বস্তুর বাণিজ্যিক নাম হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হবে বলেই এর নাম বলা আছে অ্যালক্লেট। কি বলা আছে? লোহার ধাতব পদার্থের উপরে অ্যালুমিনিয়ামের শীট দিয়ে কোটিং করা হয়, ক্ল্যাডিং করা হয়, ক্ল্যাডিং করে কোটিং দেওয়া হয়। তাহলে এই লোহার বস্তুর উপরে অ্যালুমিনিয়ামের কোটিং দেওয়া হয় বলেই একে বলা হচ্ছে অ্যালুমিনিয়ামের এল, আর ক্ল্যাডিং পদ্ধতি তাই হচ্ছে অ্যালক্লেট। বোঝা গেছে? এটা হলো মেটাল ক্ল্যাডিং কি পদ্ধতি। আরেকটু আছে, অন্যভাবে মেটাল ক্ল্যাডিং করা যায়, যেমন দুটি পালা শীটকে একই সাথে রোলিং ও ওয়েল্ডিং করে একটির উপর আরেকটি ম্যাটেরিয়ালে কোটিং দেওয়া যেতে পারে। যেমন একটা ধাতুর শীট একটা নিলাম, তার উপর আরেকটা শীট নিলাম, শীটে নিয়ে আমরা কি করলাম? মেশিন দিয়ে চাপ দিলাম, তাহলে এই চাপ দেওয়ার ফলে নিচের ধাতুর উপর উপরের শীটটা তোমার কি আটকে যাবে। তাহলে এটা হলো তোমার ক্ল্যাডিং এর পদ্ধতি। কার গান ছাড়ে দিচ্ছ তোমরা? এই তোমাদের কার ইয়ে হচ্ছে? স্যার খাদিজা খাতুন। ওর গান লাগাই দিছো কেন? আচ্ছা, ক্ল্যাডিং প্রক্রিয়ায় গান শোনালো স্যার। কোটিং দেওয়ার খরচ তুলনামূলকভাবে অনেক কম, তাহলে এই প্রক্রিয়ায় খরচটা কমে যায়। অ্যালুমিনিয়াম, তামা, সোনা, নিকেল ইত্যাদি ধাতুকে সহজে ক্ল্যাডিং করা যায়। তামা নিকেল বা তামা নিকেলের সংকরের উপর ক্ল্যাডিং প্রক্রিয়ায় সোনার প্রলেপন দেওয়াকে রোল গোল্ড বলে। রোল মানে রোল করা হয়, আর গোল্ড মানে সোনা, রোল গোল্ড বলে। অ্যালুমিনিয়ামের ক্ল্যাডিং করা ইস্পাতের শীট বেশি ব্যবহার করা হয়। সাধারণত ইস্পাতের শীটের উপরে অ্যালুমিনিয়ামের ক্ল্যাডিং করলে মরিচা ধরে না, এবং অর্থাৎ ক্ল্যাডিংও যা ইলেকট্রোপ্লেটিংটা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, আর এটা মেশিনের সাথে চাপ দিয়ে অথবা ওয়েল্ডিং করে এটা করা হয়। দুটার মধ্যে পার্থক্যটা হলো তড়িৎ বিশ্লেষণের পার্থক্য, আর এখানে তোমার কি রোলিং করে মেশিনের সাথে চাপ দেওয়া। এই দুটার মধ্যে কিন্তু দুটার উদ্দেশ্যটা হলো একই, যে একটা ধাতুর উপরে আরেকটা কম সক্রিয় ধাতুকে প্রলেপ দেওয়া, ওইটা প্রলেপ দেওয়া, আর এটা কি একটা আস্তরণ তৈরি করা। এই আস্তরণ তৈরি করাটাই হচ্ছে তোমার কি ক্ল্যাডিং। ক্ল্যাডিং করার উদ্দেশ্যটা হলো তোমার কি, যে ধাতুকে, যে সক্রিয় ধাতুকে সহজে যেন ক্ষয় করতে না পারে, সেই জন্য নিষ্ক্রিয় ধাতুর একটা ক্ল্যাডিং করা হয়ে থাকে। বোঝা গেছে? এরপরে আসি সংকর ধাতু। আমরা চলে আসছি শেষ প্রান্তে প্রায়। সংকর ধাতু কি জিনিস জানা আছে? ধারণা কারো? সংকর ধাতু কাকে বলে জানা আছে কারো? না, তাহলে যে নেই। দুই বা ততোধিক ধাতুকে যদি গলিয়ে ধাতুর যদি মিশ্রণ তৈরি করা হয়, তাহলে সেই ধাতুর মিশ্রণকে বলা হবে তোমার কি সংকর ধাতু। যেমন সোনার অলংকার, খাঁটি বিশুদ্ধ সোনা দিয়ে কিন্তু অলংকার তৈরি করা যায় না, সেখানে খাত মিশ্রিত করতে হয়, নাহলে যে ওই যে জয়েন্ট গুলো দিতে হয়, জয়েন্ট গুলো তোমার কি খাঁটি সোনা দিয়ে আটকানো সম্ভব হয় না। এই জয়েন্ট গুলো দেওয়ার জন্যই তোমার কি খাত মিশ্রিত করতে হয় হালকা। তাহলে এই সোনাটাও কিন্তু একটা সংকর ধাতু। আমরা যে বাসায় যে সমস্ত স্টিলের চামচ বলি, সেগুলোও কিন্তু আমাদের কার্বন মিশ্রিত আছে, তারপর নিকেল মিশ্রিত আছে, তারপর আমরা কাঁসা যদি বলি, এখানে কপার আছে, তারপর আছে লোহা আছে, ইত্যাদি ধাতুগুলো একসাথে মিশে তোমার কি সংকর ধাতু তৈরি করা হয়ে থাকে। এতে দুই বা ততোধিক ধাতু মিশ্রিত করে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ, তার মানে কি বোঝা যাবে কোনটা বোঝা যাবে না, এরকম তৈরি করার মিশ্রণ তৈরি করে সেই ধাতুর মিশ্রণটাকে বলা হচ্ছে তোমার কি সংকর ধাতু বা ধাতু সংকর। যেমন কপার ও টিনের মিশ্রণে উৎপন্ন কাঁসা, আমরা কাঁসার থালবাটি আমরা সবাই জানি। এই কাঁসার যে ধাতুগুলো দিয়ে তৈরি, সেই ধাতুগুলোর মধ্যে আছে কপার আর টিন। অনেক সময় ধাতু সংকরে অধাতুও থাকতে পারে, যেমন ইস্পাতে আয়রন আর কার্বন আছে।
তার মানে ধাতু সবসময় থাকবে এরকম বাধ্যতামূলক নয়, ধাতুর সাথে অধাতুও থাকতে পারে। তাহলে একাধিক ধাতু বা অধাতু মিশ্রণে যে একটা মিশ্রণ তৈরি হবে সেটাকে বলা হবে তোমাকে ধাতু সংকর ধাতু বা ধাতু সংকর। সংকর ধাতু বৈশিষ্ট্য মানে কি কি ভালো দিক আছে দেখে নিই আমরা। সংকর ধাতু হলো দুই বা ততোধিক ধাতু বা ধাতু এবং অধাতুর মিশ্রণ, মানে ধাতু মিশ্রণ হতে পারে বা ধাতু অধাতুর মিশ্রণ হতে পারে। ধাতু সংকর সমসত্ব বা অসমসত্ব দুই রকমই হতে পারে, অর্থাৎ কোনটাতে বোঝাও যেতে পারে, কোনটাতে বোঝা নাও যেতে পারে। বোঝা গেলে অসমসত্ব আর বোঝা না গেলে সমসত্ব। ধাতু সংকরের ধর্ম তার উপাদান ধাতুগুলো থেকে কি আলাদা আলাদা হবে। তার মানে কি লোহা নর্মাল অবস্থায় বায়ু এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, কিন্তু যখন লোহাকে যদি আমরা ধাতু সংকর তৈরি করি তখন কিন্তু আর মরিচা পড়বে না। তার মানে সংকর ধাতু ধর্ম কিন্তু বিশুদ্ধ ধাতু থেকে সম্পূর্ণ আলাদা। ধাতু সংকরের কাঠিন্য মানে কি শক্ত আর কি, তার উপাদান মৌলগুলির কাঠিন্য থেকে অবশ্যই বেশি হবে। দুই বা ততোধিক ধাতু মিশ্রিত করা হয়েছে এবং তার কাঠিন্যটা আরো মজবুত হবে এবং ক্ষয়ও কম হবে। যেমন তামা নরম হলেও তামা ও টিনের মিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ, ব্রোঞ্জ বা কাঁসা যেটা বলা হচ্ছে, তামার চেয়ে অনেক বেশি শক্ত এবং জলবায়ু দ্বারা আক্রান্ত হয় না। যেমন তামাকে ফেলে রাখলে, দীর্ঘদিন ফেলে রাখলে জলীয় বাষ্প এবং বাতাসের সংস্পর্শে আস্তে আস্তে কপার সালফেট তৈরি হয়। কিন্তু নর্মাল যখন অবস্থা থেকে যখন আমরা সংকর ধাতু তৈরি করবো তামা এবং টিন মিলে, তখন কিন্তু আর মরিচাও পড়বে না এবং সেটা মজবুতও বেশি হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, ধাতু সংকর ধাতু মূল সার ধাতু থেকে কাঠিন্যও বেশি হবে এবং তোমার স্থায়িত্বও বেশি হবে। এই জন্য সবসময় কি ব্রোঞ্জ ব্যবহার হতো পূর্বের যুগে, মানে আদিম যুগে। দেখান তো স্যার। আগেরটা হয়েছে। স্যার অনেক ক্ষেত্রে এক বা একাধিক ধাতুর সঙ্গে অধাতুর যেমন সিলিকন, কার্বন, ফসফরাস প্রভৃতি মিশ্রিত করে ধাতু সংকর উৎপন্ন করা হয়। এগুলা মানে অধাতু মিশ্রিত করেও সংকর ধাতু তৈরি করা হয়ে থাকে মাঝে মাঝে, সবসময় না। যেমন স্টিলের সাথে আমাদের কার্বন থাকে। এক ধাতুর চেয়ে ধাতু সংকর অনেক বেশি নমনীয়। তার মানে কি একটা ধাতু বেশি যদি হার্ড হয় তাহলে আবার ধাতু সংকর করে অনেক বেশি নমনীয় হয়। নমনীয় মানে কি, মানে আগের থেকে কাঠিন্য তো কম হবে। ঘাতস এবং প্রসারবমান, তার মানে কি প্রসারিত হয় বেশি। এরকম কিছু বৈশিষ্ট্য মাঝে মাঝে করা হয়ে থাকে। যেমন একটা ধাতুকে যদি খালি বিশুদ্ধ অবস্থায় রাখি তাহলে দেখা যায় যে এটা এমন শক্ত, ব্যবহার করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু ওইখানে যদি আরো অন্য দুই এক প্রকারের ধাতু মিশ্রিত করি তখন সেটা কি একটু নমনীয় হয়, ঘাতস হয়। যেমন তোমরা নাম শুনে থাকবা, দেখছো গাড়ির স্প্রিং, স্প্রিং গুলো দেখছো না, লোহার স্প্রিং গুলো, এগুলাতে খালি লোহা কিন্তু থাকে না, লোহার সাথে অন্য ধাতু মিশ্রিত করা হয়। স্প্রিং গুলো যদি খালি লোহার তৈরি করা হতো তাহলে একবার মানে চাপে বসে গেলে আবার আগের মতো পূর্ব অবস্থায় ফিরে আসতো না। তার মানে কি নমনীয়তা বৃদ্ধি করার জন্য তোমার কি সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে। এই হলো সংকর ধাতুর বৈশিষ্ট্য 6টা। এখন সংকর ধাতুর উপযোগিতা মানে ব্যবহার কোথায় কোথায় করা হয় সে হলো উপযোগিতা। ধাতুর কাঠিন্য বাড়ানোর জন্য, একটু আবার দেখান। হয়েছে? জি স্যার হয়েছে, জি স্যার। তাহলে উপযোগিতা মানে আমরা কি কি সুবিধা পাই আর কি সংকর ধাতুর, সেটা ধাতুর কাঠিন্য বাড়ানোর জন্য, মানে শক্ত বেশি হবে তার জন্য হতে পারে। তাপ ও বিদ্যুৎ তাপ পরিবাহিতা বাড়ানো বা কমানোর জন্য, মাঝে মাঝে তাপ পরিবাহিতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, মাঝে মাঝে কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য স্প্রিং এর কথা বললাম। মরিচা রোধ করার জন্য সংকর ধাতু ব্যবহার করা হয়। যে স্টেনলেস স্টিলে মরিচা পড়ে না, তার মানে কি ওখানে তোমার কি সংকর ধাতু ব্যবহার করা হয়েছে, কিন্তু খালি বিশুদ্ধ ধাতু ব্যবহার করে সেখানে মরিচা পড়বে। জারণ ক্রিয়া অর্থাৎ কি ওই যে ক্ষয় রোধ করার জন্য তোমার কি সংকর ধাতু ব্যবহার, ক্ষয় মানেই হলো জারণ ক্রিয়ার মাধ্যমেই ক্ষয় হয়, তার এই ক্ষয় কম হওয়ার জন্য সংকর ধাতু ব্যবহার করা হয়। এবার বিয়োজন, বিয়োজন কাকে বলা জানা আছে সংজ্ঞা?
একটা থেকে একাধিক তৈরি করা, সেটাই হলো বিয়োজন। যেমন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটাও তোমার বিয়োজন। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থ তার সরলতর উপাদানে বিশ্লিষ্ট হয় এবং পরিবর্তনের মূল কারণটি অপসারণ করলে পূর্বাবস্থায় ফিরে আসে। তার মানে কি, যে কারণের জন্য আমি বাম থেকে ডান দিকে বিক্রিয়াটা সংঘটিত হয়, যে ওই কারণটা যদি অপসারিত করি আবার ডান দিক থেকে পূর্ব অবস্থায় ফিরে আসে, তাহলে তাকেই বলা হচ্ছে তোমার কি বিয়োজন বিক্রিয়া। দেখুন আমরা দেখি এখানে বিয়োজন বা দুই প্রকার, একটা হলো তাপীয় বিয়োজন আর একটা হলো আয়নিক বিয়োজন। তাপীয় বিয়োজনটা দেখে নিই আমরা। তাপ শক্তির কোনো যৌগ ভেঙে যদি সরল উপাদানে পরিণত হয় এবং ঠান্ডা করলে পূর্ব অবস্থায় ফিরে আসে, তাকে বলা হচ্ছে তাপীয় বিয়োজন। দেখে নিই আমরা বিক্রিয়াটা। অ্যামোনিয়াম ক্লোরাইড যদি তাপ দেই, অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এই তাপটাকে যদি আমরা এখন অপসারণ করি, মানে শীতল করি, আবার এই দুটো যুক্ত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তার মানে কি, একটা কারণের জন্য বাম থেকে ডান দিকে বিক্রিয়াটা উৎপন্ন হয়, আবার ওই কারণটা অপসারণ করলে আবার কি ডান দিক থেকে, অর্থাৎ উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়ক কি উৎপন্ন হয়। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কি বিয়োজন। তাহলে বিয়োজন দুই প্রকার, যেটা তাপ প্রয়োগ করার ফলে বিয়োজন ঘটে তাকে তাপীয় বিয়োজন, আর যেটা আয়ন বিয়োজন অর্থাৎ কি আয়নিত অবস্থায় থাকবে, আবার যে কারণের জন্য, অর্থাৎ যদি আমরা দ্রাবক পদার্থটা অপসারণ করি আবার পূর্ব অবস্থায় ফিরে আসে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার কি আয়নিক বিয়োজন। দেখে নিই আমরা আয়নিক বিয়োজন। কোন তড়িৎ নিঃশ্বাসের মধ্যে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ প্রবাহ চালনা করলে যদি ধনাত্মক ঋণাত্মক আয়ন উৎপন্ন হয় এবং পানি অপসারণ করলে পূর্ব অবস্থায় ফিরে আসে, অর্থাৎ দ্রাবক যদি অপসারণ করি আবার দুটো যুক্ত হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড দানা অবস্থায়, সোডিয়াম ক্লোরাইডের দানা সোডিয়াম ক্লোরাইড একসাথে তোমার কি আটকানো অবস্থায় থাকে অনেকগুলো আয়ন, কিন্তু যখন পানিতে দ্রবণ করি ওই আয়নগুলো মুক্তভাবে চলাচল করি, আবার যদি আমরা তাপ দিয়ে পানিটাকে অপসারণ করি আবার ওই আয়নগুলো একসাথে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, পানিটা দ্রাবক, এই দ্রাবকটা যদি আমরা ওই পদার্থের মধ্যে যুক্ত করি তাহলে ওই আয়নগুলো মুক্তভাবে চলাচল করে, তখন আয়ন উৎপন্ন হয়। আবার যদি ওই পানিটাকে অপসারণ করা হয় আবার ওই আয়নগুলো যুক্ত হয়ে তোমাকে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে। তাহলে এটাই হলো তোমাকে আয়নিক বিয়োজন। দেখো সোডিয়াম ক্লোরাইড পানি, সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, এই পানিটাকে যদি আমরা কি করে অপসারণ করি তাহলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে এটাই হলো তোমার কি, যেহেতু আয়ন উৎপন্ন হয় তাই বলা হচ্ছে আয়নিক বিয়োজন। বোঝা গেছে? এটা না চললেও জানবে, তারপর একটু জেনে নেই। ফ্যারাড, যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর পরিমাণ সঞ্চিত বা দ্রবীভূত করতে 96500 কুলম, কুলম কি চার্জের একক কুলম, 1 কুলম পরিমাণের বিদ্যুৎ প্রয়োজন হয়। এই 96500 অর্থাৎ 96500 কুলম বিদ্যুৎকেই বলা হচ্ছে 1 ফ্যারাড। যদি দরকার নেই, একটু জানলে জানবো, না জানলে নাই, অতি সংক্ষিপ্ত মাঝে মাঝে একটু থাকতে পারে। যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর পরিমাণ সঞ্চিত বা দ্রবীভূত করতে 96500 কুলম পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। এই 96500 কুলম বিদ্যুৎকে বলা হচ্ছে 1 ফ্যারাড, অর্থাৎ 1 ফ্যারাড সমান 96500 কুলম। এবার কিছু সংকর ধাতুর আমরা শতকরা সংযুক্তি আর ব্যবহারগুলো দেখে নেব। সাধারণ ব্রোঞ্জ বা কাঁসা কোন ধাতু কত পার্সেন্ট হিসেবে থাকে? কপার থাকে 75 থেকে 90%, আর টিন থাকে 25 থেকে 10%। কি কি কাজে ব্যবহার করা হয় দেখে নাও। থালা, গ্লাস, বাটি, ধাতব মূর্তি, বেল বা ঘন্টা, জাহাজের প্রোপেলার, ধোপার যন্ত্রপাতি ইত্যাদি প্রস্তুতিতে কাঁসাটি ব্যবহৃত হয়। মোনেল মেটাল, কপার থাকে 30%, নাইট্রোজেন থাকে 67%, আয়রন এবং ম্যাঙ্গানিজ থাকে 3%, সব মিলিয়ে 100%। আর ব্যবহার কোথায় হয়? রাসায়নিক শিল্পে অ্যাসিড তৈরি পাম্প, ফিল্টার ও পাইপ এবং অ্যাসিড সংরক্ষণের পাত্র প্রস্তুতিতে এটি কি ব্যবহৃত হয়। মোনেল মেটাল। সাধারণ ব্রাশ বা পিতল, ওই যে একটু আগে জেনেছি আমরা, কপার থাকে 60 থেকে 80% আর জিঙ্ক থাকে 40 থেকে 20%। ব্যবহার কিসে হয়? কলসি, শীতক নল, পানির ট্যাপ, দরজা, জানলার সিটকানি, কার্তুসের খোলস অর্থাৎ বন্দুকের গুলির কার্তুসের খোলস ইত্যাদি প্রস্তুত করতে এটি ব্যবহৃত হয়। এগুলো কিন্তু নৈর্ব্যক্তিকের কোশ্চিন থাকবে এবং 2 মার্কের কোশ্চিন থাকবে। তোমার বলা হবে সাধারণ ব্রোঞ্জ বা কাঁসার
শতকরা সংযুক্ত ব্যবহার লিখো। তাহলে নামটা দেওয়া থাকবে, তোমাকে এই দুটো লিখতে হবে। আমি এখানে ছক আকারে দিয়েছি। আরো কিছু দেখি। জার্মান সিলভার, কপার আছে 30 থেকে 50%, জিঙ্ক আছে 35 থেকে 40%, নিকেল আছে 35 থেকে 10%। আরেকটা দিক সবসময় মনে রাখবা, এখানে দেখো বাম দিকের গুলো যোগ করলে 100, ডান দিকের গুলো যোগ করলেও 100, তার মানে দুইটারই 100 যোগফল হতে হবে। ব্যবহার কোথায় ব্যবহার করা হয়? বাসনপত্র, অলংকার, রেজিস্ট্যান্স বা রেজিস্টার তৈরি করতে ব্যবহার করা হয়। রেজিস্ট্যান্স বক্স, এটা ফিজিক্সে ব্যবহার করা হয়। থার্মোকাপল প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, কপার থেকে 88 থেকে 90%, আর অ্যালুমিনিয়াম থেকে 12 থেকে 10%। মুদ্রা, ছবির ফ্রেম, ধাতব মূর্তি, বায়ুর বিক্রিয়া রোধক পাত্র, গিলটি সোনার অলংকার আদি প্রস্তুত করতে তোমার কি ব্যবহৃত হয়। গান মেটাল দেখে নাও। কপার 80%, 88%, টিন 10%, জিঙ্ক 2%। ব্যবহার করা হয় পাইপ ফিটিং, ভালভ, পাম্পের পিস্টন, গিয়ার, বিয়ারিং ইত্যাদি তৈরি করতে এটি ব্যবহৃত হয়। এখানে শেষ। সংখ্যাতত্ত্ব দেখো, ডুরালুমিন আছে, এটা ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম 95%, ম্যাঙ্গানিজ 0.5%, কপার 4%, আর ম্যাগনেসিয়াম 0.05%। এটা ডুরালুমিন ব্যবহার করার কথা দেখে নাও। হালকা ও শক্ত ক্ষয়রোধী বলে উড়োজাহাজ, মোটর গাড়ি প্রস্তুতিতে ডুরালুমিন ব্যবহার করা হয়। মরিচাহীন ইস্পাত, এটা তো আমরা বাসায় ব্যবহার করি, স্টিলের চামচ, ডাক্তারি, ছুরি, কাঁচি ইত্যাদি। আয়রন থাকে 84.7 থেকে 89.7%, ক্রোমিয়াম 10 থেকে 15%, নিকেল 7 থেকে 9%, কার্বন 0.3%। ব্যবহার ছুরি, কাঁচি, ডাক্তারি যন্ত্রপাতি, ওই যে ছুরি, কাঁচি, এগুলা যে অপারেশন করার কাজে ব্যবহার করা হয়, এগুলো ঘড়ির উপরের অংশ ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত। অধ্যায়টা শেষ হয়ে গেল। আর তোমাদের